আমাদের সাথে যেমনটি কথা দিয়েছিলাম যে সকালে বাংলাদেশে যখন ফিরবো তখন থাকবেন একজন অতিথি যার সাথে জম্পেশ করে আড্ডা হবে, গান হবে, সেই সময়টাতে আমরা শুয়ে যেতে চাই। মুহূর্ত কাটাবো আজকে আপনার, কারণ শুক্রবারের সকালটা যেমনটা আমরা বলছিলাম, সকালটা হচ্ছে আলসেমির সকাল এবং উদযাপনের সকাল। তো আজকে আমাদের সাথে কে আছেন? দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে সঙ্গীত শিল্পী ফারজানা ইভা। শুভ সকাল আপনাকে এবং স্বাগত যমুনা টেলিভিশনেও আপনাকে জানাচ্ছি। শুভ সকাল আপা। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই, যমুনার আয়োজনে, বৈশাখের আয়োজনে বেশ ভালোই লাগছে সকাল সকাল। জি, আমাদেরও খুব ভালো লাগছে, আপনাকে সকাল সকাল পেয়ে গেলাম। একদমই। এবং আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, তাই না মিমি? হ্যাঁ, আমাদের অতিথি যিনি আসেন তার কাছে আমাদের জানবার থাকে তার সকালটা আসলে কিভাবে শুরু হয়, এবং সেই অতিথি যদি হন কোনো গুণী শিল্পী, তার কাছে একটু আলাদা করে জেনে নেয়ার যে এই যে শিল্পের চর্চাটা তিনি করে যাচ্ছেন, সেই চর্চাটা আসলে সকালের শুরুটা সেই চর্চার সাথে কেমন করে হয়। আসলে শিল্পী সত্তার পাশাপাশি আমি শিক্ষকতা পেশার সাথেও জড়িত, যার কারণ একদমই সকালবেলা আমি রেয়াজে বসতে পারি না। আমার দিনের অন্য সময়টাতে রেয়াজে বসতে হয়, তো সকালেই উঠতে হয়, দেন পেশাগত কারণে কাজে যেতে হয়, এই আর কি। তবে সকালটা ভালোই কাটে, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। একটা ব্যস্ততার মধ্য দিয়েই শুরু হয়। এবং যে চর্চার কথা মিমি বলছিল, রেওয়াজের কথা, মূলত সেটি আপনি দিনের আপনার সময় মতো সেটিকে আপনি একদমই। ফারজানা, আমরা একটু জানতে চাই আপনি ঠিক কোন ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিংবা সেটি যদি একটু দর্শকদেরকে জানাতেন। আমি মূলত লোকসঙ্গীত শিল্পী, এবং আমি যে বললাম আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত। আমার শিক্ষকতা পেশার সাথে জড়িত, আমি বলবো আমি গানের দিক দিয়েও শিক্ষক এবং পড়ালেখার দিক দিয়ে শিক্ষক। ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, যার সূত্রে আমি কম্পিউটার সায়েন্সের টিচার ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানে। আবার অন্যদিকে আমি ছায়ানটের লোকসঙ্গীত বিভাগের শিল্পী, শিক্ষক, এই আর কি। ফলে সারাক্ষণই আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে থাকা হয়, এবং সেই গল্পগুলো আমরা শুনবো তাদের খুনসুটি। তবে তার আগে একটা গান শুনে ফেলতে চাই ফারজানা, যেহেতু সকালবেলা। তো সাইজির বাণী দিয়ে শুরু করতে চাই। সাইজির দৈন্য একটি বাণী দিয়ে শুরু করি। সাধুর যুগল চরণে ধুলি লাগবে কি পাপীর গায়, আশা সিন্ধু তীরে বসে আছি সদাই, আশা সিন্ধু তীরে সাধুর যুগল চরণে ধুলি লাগবে কি পাপীর গায়, আশা সিন্ধু তীরে বসে আছি সদাই, আশা সিন্ধু তীরে। ভালোর ভাগী অনেক জনা, মন্দের ভাগী কেউ তো হয় না। ভালোর ভাগী অনেক জনা, মন্দের ভাগী কেউ তো হয় না। তবু সাধু দয়াবান সবার সমান, তবু সাধু দয়াবান সবার সমান, তাইতে দোহাই দে তোমায়, আশা সিন্ধু তীরে বসে আছি সদাই। সাধু যারে না লইবে
লইবে কে আর লইবে তারে সাধু যারে না লইবে কে আর লইবে তারে বলে মোর লালনহীন হয়েছে ভাজন বলে মোর লালনহীন হয়েছে ভজন না জানি মোর ভাগ্যে কি হয় আশা সিন্ধু তীরে বসে আছি সদা আশা সিন্ধু তীরে। বাহ বাহ, কি দারুণ। ভালোর ভাগে সবাই, মন্দের ভাগে কেউ নাই। কেউ নাই। এই যে চর্চা, এই যে আপনি যেই একটা দর্শনের মধ্য দিয়ে যাচ্ছেন, এই দর্শনটা আমি একটু জানতে চাই যে সেটি আপনার সঙ্গীত জীবনকে কিভাবে প্রভাবিত করে, এবং সেটি যেমন জানাবেন একই সাথে ঠিক এই যে লোকসঙ্গীতের প্রতি নিজের আস্থাটা বা স্বাচ্ছন্দ্য বোধ করার জায়গাটা ঠিক কখন তৈরি হয়েছিল সেটি একটু জানাবেন। আচ্ছা, শুরুতেই বলি লোকসঙ্গীতের প্রতি আমার ভালোবাসাটা কীভাবে সৃষ্টি হয়েছিল। মূলত আমাদের দেশে যা হয়, যখন ছোটবেলায় বাচ্চাদের গান শেখানো হয় তখন কিন্তু তাকে শুধু লোকসঙ্গীত শেখানো হয় না, একাডেমিক যে চর্চাটা সেখানে নজরুল, শাস্ত্রীয়, রবীন্দ্র সবই থাকে। তো একটা পর্যায়ে গিয়ে আমি বলবো আমার শিশুকালে তখন নতুন করি যে প্রতিযোগিতা তার বেশ প্রচলন ছিল। তো আমার মা বলবো যে শখের বশেই রেজিস্ট্রেশন করে দিল, আমিও গেলাম, তো হয়ে গেলাম। পরপর 3 বার আমি লোকসঙ্গীতে জয়ী হলাম। এরপর থেকে আমার মনে হলো যে না, লোকসঙ্গীতটাই বোধহয় আমি ভালো করে গাইতে পারি, এই আর কি। এই গেল লোকসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা। তাছাড়া আমার বাড়িতে সবাই গান বেশ শুনে আর লোকসঙ্গীতটাই বেশি শুনে, যার কারণে ওই যে আমরা বলি শোনার কান তৈরি হয়ে গিয়েছিল, বাস লোকসঙ্গীতকে ভালোবাসতে শুরু করলাম। আর ওই যে বললেন যে চর্চা, এই দর্শন, আমি বলবো যে সাইজির গান আমাকে খুব খুব দারুণভাবে প্রভাবিত করে। এই যে গানটা করলাম দৈন্যবাণী, ভালোর ভাগে অনেক জনা, মন্দের ভাগে কেউ তো হয় না, তবু সাধু দয়াবান সবারই সমান। সাধু বলতে কাকে বুঝাচ্ছি আমি? আমার স্রষ্টাকে, তাই না? তার কাছে তো আমরা সবাই সমান, তাই না? তো এই নিগুড় বাণীগুলো, তত্ত্বগুলো খুব আকৃষ্ট করে আমাকে, খুব টানে। আর আমি এটা বিশ্বাস করি, আমি যখন একটা বাণী করছি সেটার মর্মার্থ বুঝে যদি আমি গান করি তাহলে গানটা আরো দারুণভাবে ফুটে ওঠে। এটা একদম, এটার কোনো দ্বিমত নেই। এবং তখন কিন্তু আসলে অন্তর লাগিয়ে গাওয়া যায়। আমি যদি জানি এই গানের কথাগুলো কি বলতে চাইছে, সেটা যদি আমি বুঝতে পারি, তখন কিন্তু আসলে যে অন্তর লাগিয়ে গাওয়া বলি বা মন দিয়ে, ভাব দিয়ে একদম সেইভাবে গাওয়া যায়। এবং আপনার গানে আমরা সেটা পেলাম, একদম খুব দারুণ ভাবে পেলাম। শুধু পেলাম বললে ভুল হবে। একদমই। আর মাটির গানগুলো কিন্তু এরকম, তাই না? মাটির গানই তো মনের গান, শেকড়ের গান। সেটাই। আমরা একটা গান শুনে ফেলি ফারজানা? নিশ্চয়ই। জি। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে, কবে সাধুর চরণ ধুলি আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে।
চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশ চেয়ে থাকে মেঘ ধিয়ানে, চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশ চেয়ে থাকে মেঘ ধিয়ানে, ও সে তৃষ্ণায় মৃত গতি জীবনে হইল সেই দশায় আমার, ও সে তৃষ্ণায় মৃত গতি জীবনে হইল সেই দশায় আমার, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। বাহ, মানে মুগ্ধতা। আসলে লোকসঙ্গীতের দর্শকরাও হয়তো আমাদের সাথে এটা আমি বলবো, তাই না? একদম, এবং দর্শকরাও হয়তো আমাদের মতনই মানে একইভাবে সেটার সামনে বসে বসে মুগ্ধতা নিয়ে শুনছে এবং তাদের মতো করে এই সময়টাকে উদযাপন করছে। আমরা আপনার কাছে আরো বেশ কিছু বিষয় জানতে চাইবো। প্রথমত হচ্ছে যে বিষয়টাতে জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে শিশুদেরকে যখন শেখান, তখন আমি মনে করি শিশুদের কাছে যখন শেখান তখন তাদের কাছ থেকে অনেক ধরনের শেখা বিষয় রয়েছে, কারণ এরা নানান সময় নানান ধরনের অভিব্যক্তি দেয়, নানান নতুন ব্যাপার স্যাপার তাদের মধ্যে তৈরি হয়, নতুন প্রশ্ন তৈরি হয়। সেরকম দু একটি ঘটনার কথা একটু জানবো, এবং তাদের মধ্যে এই যে লোকসঙ্গীতের মতো বিষয়টাকে সেটি বিশেষায়িত করার নিজের মধ্যে কোনো ধরনের প্রবণতা আপনি দেখেন কিনা? অবশ্যই আমি বলবো যে আমি ইতিবাচক দিকগুলোই দেখি। আর যেহেতু আমি সঙ্গীত শিক্ষকতার সাথেও জড়িত, ছায়ানট এমন একটি প্রতিষ্ঠান যেখানে বাঙালিয়ানাটাকেই মূলত প্রাধান্য দেয়। আর শ্রেণীকক্ষে শুধু শিক্ষকতা না, সব বয়সী শিক্ষার্থী আমরা পাই, বেশ ভালো লাগে। কারণ তবে বলবো যারা শিশু শিক্ষার্থী তাদের জানার অনেক আগ্রহ। আমি যে কোনো একটা গান দিলাম, বানিয়ে দিলাম, তখন তারা সেটার অর্থ জানতে চায়, কিংবা গানটি ধরুন আব্দুল করিম কে ছিলেন, কোন অঞ্চলের ছিলেন, তার গানের ভাব কি ছিল, মর্মার্থ কি ছিল জানতে চায়। এটা ভালো। প্রতিনিয়ত আমিও শিখছি, কারণ আমি জানি আমার শিক্ষার্থীরা আমার কাছে জিজ্ঞেস করতে পারে, তাদেরকে জানাতে হলে আমাকে প্রিপারেশন নিয়ে যেতে শিখতে হবে। এটা খুবই ভালো একটা দিক আমি বলবো, কারণ তারাই যদি শেকড়ের গানগুলোকে আরো সামনে নিয়ে না যায়, আমাদের গানগুলো কিন্তু প্রকাশিত হবে না। যে গানগুলো অতটা প্রচলিত না, সেই গানগুলো ওদের মাধ্যমে ছড়িয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে ফিরতে চাই আপু। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মতন একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, এবং তারপরে গানটাকেও পাশাপাশি চালিয়ে গেছেন, এবং সেটাও খুব প্রফেশনালিজমের সাথে। এটা কিভাবে সম্ভব হয়েছে? কখনো কোনো বাধা বা কোনো কঠিন সময় এসেছে কিনা দুটোকে একসাথে নিয়ে চলতে? এটা খুব কঠিন একটা প্রশ্ন, যেটা আমাকে সবসময় সম্মুখীন হতে হয়। কিন্তু আমি আসলে জানি না কিভাবে হয়েছিল, কারণ আমি এটা বিশ্বাস করি আমি গানটাকে খুব বেশি ভালোবাসতাম ছোট থেকে, যার কারণে আমার মন খারাপ কিংবা আমার ভালো লাগছে না, তো আমার মনে হতো যে না, এখন একটু গান করি, একটু গান নিয়ে বসি, একটা গান তুলি। মনের প্রশান্তিটা আমার গানের থেকে আমি পেতাম। আর পড়ালেখা তো করতেই হবে, তাই না? এই আর কি। তবে না, আমি বাধার সম্মুখীন হইনি, কারণ আমার পরিবারের সবাই বেশ সাপোর্টিভ ছিলেন। আমার মা বেশ সাপোর্টিভ ছিলেন। যেমনটা বললেন, সবাই সংস্কৃতির চর্চাটা সবার ভালোবাসতো, সংস্কৃতি মনা, এটা আমি বলবো। যার কারণে আমি গান থেকে দূরে সরে যাইনি, তালে তাল মিলিয়ে যাবার চেষ্টা করেছি এবং করছি। সেই ধারাটা অব্যাহত থাকুক। তবে আমরা একটু গানের ধারায় ফিরতে চাই। তো আমাদের লোকগানে তো অনেক বাউল সাধক আছেন, যেমন শুরুটা আমি করলাম লালন সাইজির গান দিয়ে। এবার একটু ভাটির পুরুষ নামে আমরা যাকে চিনি, বাউল আব্দুল করিম, বাউল শাহ আব্দুল করিম, তার একটি গান করছি। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে
দরদি আরে বন্ধু দরদি আরে দরদি আরে বন্ধু দরদি আরে আমি তোমায় চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে আমার বুকে আগুন বন্ধু তোমার হাতে পানি আমার বুকে আগুন বন্ধু তোমার হাতে পানি দুই দেশে দুই জনারি বাস কে নিভায়া গুলি রে আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে দরদি আরে বন্ধু দরদি আরে আমি তোমায় চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে আমরা মুগ্ধতা নিয়ে শুধু শুনেই যাচ্ছি একদম। একের পর এক। আমি একটু এই যে দরদিদের কথায় ফিরতে চাই, মানে গান গাইলে সেখানে অনেক দরদিয়া তৈরি হয়, আমি যাদের ফ্যান ফলোয়ারকে বলি আর কি, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকে, এবং যারা আপনারা এরভাবে গানটা গান সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন, তাদের একটা নিজস্ব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকের পেজ থাকে, সেখানে প্রতিনিয়ত সেই গানগুলোর বিভিন্ন ভিডিও আপলোড করেন আপনারা। আপনার কি সেরকম কিছু রয়েছে কিনা নিজস্ব চ্যানেল, এবং সেখানে যদি থেকেই থাকে সেটির সারা আসলে কেমন, এবং সেখানে কি কি ধরনের মন্তব্য পেয়ে থাকেন? আচ্ছা আচ্ছা, আমি অবশ্য এই ভাবধারাটা থেকে একটু বিরত থাকি। আচ্ছা। আমি এই মতবাদে বিশ্বাসী, সবাই যদি পেজ খুলি কে গান শুনবে, আচ্ছা, তাই না? right. তো আমি আমার মতো গান গেয়ে যাই। দরদি অবশ্যই থাকে, যখন কোনো একটা মঞ্চে গান করি, গান শেষে অনেক দরদিরা দেখা করতে আসে, কথা বলে, এটাই প্রকৃত ভালোবাসা, সত্যিকার দরদি, এটাই প্রকৃত ভালোবাসা। আমি এই মতবাদে বিশ্বাসী। একদম একদম। সেক্ষেত্রে এই যে আপনার নানা ধরনের শিক্ষার্থীরা, তারা আসলে কখনো এসে জিজ্ঞেস করে না, ম্যাম আপনার একটা ইউটিউব চ্যানেল নাই? আমি যতখানি জানি এখনকার সময়ের ছেলেমেয়েরা যারা প্রত্যেকেরই একটা ইউটিউব চ্যানেল আছে। না, তারা জিজ্ঞেস করে করে আবার আশাহত হয়, কারণ ইউটিউবে গিয়ে তারা গান পায়, যার কারণে যখন বলি যে না আমার পেজ নেই, তুমি গান পাবে, ফারজানা ইভা লিখে সার্চ দিলে গান পাবে, খুঁজে পেয়ে যায়, একটু আশাহত হয়, কিন্তু পরে যখন খুঁজে পায় তখন খুশিটাও আবার অনেক বেশি হয়। পরে আবার এসে জানায় হ্যাঁ গান শুনেছি, ভালো ছিল, এই গানটা ভালো ছিল। একদম। এবার আরেকটা গান শুনে নেই, আব্দুল করিমের আরেকটা গান করি তাহলে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমায় তুমি করবে না কে মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবে না কে মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। যেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, যেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো,
তোমার প্রেমে পাগল গো বন্ধু, কান্দি দিন রজনী। আমি তোমার প্রেমে পাগল গো বন্ধু, কান্দি দিন রজনী। কোন পরাণে ভিন্ন বাস গহ গহ শুনি গো। কোন পরাণে ভিন্ন বাস গহ গহ শুনি গো। কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি। ওস্তাদ আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি। নিদান কালে পায়ে যেন রাঙ্গা চরণ খানি গো। কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। একটা অন্যরকম দরদ, একটা অন্যরকম আবেদন এবং যে ভালো লাগার মধ্যে আমরা আসলে আছি। আমরা আলোচনা হচ্ছিল, গানও শুনছিলাম, আমরা একটু গানের রেশে থাকতে চাই ফারজানা। আমরা আরেকটা গান শুনে ফেলি একটু ঝটপট। নিশ্চয়ই। এবার তাহলে আমি দূরবীন শাড়িকটি গান করছি। জি অবশ্যই। আর আমাদের লোক গানগুলো মূলত বলবো যে সব ধারারই, এখানে প্রণয়ও আছে, বিচ্ছেদও আছে, সবই আছে, যার কারণে মানুষ খুব ভালোবাসে এই গানগুলো। আবার স্রষ্টার স্তুতিও আছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সাধক নিজের মতন নিজের ভাষায় ইবাদত বা বন্দেগী যেটা বলে খোদার, সেটা করে গেছেন তারা। এবং তখনই মানুষ আসলে মনে করে এতে আমারই কথা, আমারই গান। এবং লোকসঙ্গীতের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে যেই সাধকদের লেখা এই গানগুলো, তারা আসলে নিজেকে অনেকটা তৃতীয় চোখ দিয়ে দেখেছেন। লালন ভেবে বলে, বাউল আব্দুল করিম বলে, তো নিজেকে তৃতীয় একজন ব্যক্তি হিসেবে রেখে তিনি পুরোটা দর্শন নিজের মতন করে বলে গেছেন। সেটাই সেটাই। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাঁশি বন্ধু শ্যামলা। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। হ্যাঁ, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। হ্যাঁ, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারে ঘরে থাকা দায়। বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারে ঘরে থাকা দায়। কালার বাসে হলো বাপ বলে শুধু রাধনা, কালার বাসে হলো বাপ বলে শুধু রাধনা। কুলবতের কুলমান বাজায়, বাঁশির সুরে অঙ্গ জলে, ঘরের জল বাহিরে ফেলে, মনে লয়ে যাইতাম যমুনায়। হ্যাঁ, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। হ্যাঁ,
বাজায় বাঁশি বন্ধু শ্যামলা। ফারজানা, আমরা 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 এটা শেষ করতে চাই না, আমাদের শেষ করতে হবে। কেন শেষ হয়ে যাচ্ছে সময়, আমাদের একদম শেষ সময় রয়েছে। ফারজানা, এক বাক্যে যদি কিছু বলতে চান দর্শকদেরকে। আচ্ছা, যা বলবো, আমিও যমুনা টেলিভিশনের অনেক বড় ভক্ত। আপনারা তাদের নিউজ এবং এত দারুণ যারা সঞ্চালক, আমি সত্যি আপনাদের নিউজ দেখি, ভক্ত। তো তাদের নিউজ, তাদের কি বলবো সঞ্চালনা প্রতিনিয়তই দেখবেন, যমুনাকে ফলো করবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। একদম, এবং যমুনার প্রতি আপনাদের এই আস্থা ছিল বলেই আমরা হয়তো এতটা পথ আসতে পেরেছি। একদমই। এবং আমরা এই মুহূর্তে আসলে শেষ করতে চাই, তবে আমরা ফারজানা ইভার গান দিয়ে শেষ করব। তার আগে আমরা দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে, ফারজানা ইভা যেমনটি বললো, আসলে যমুনা নয়, পুরো বাংলাদেশই আপনার, ফলে বাংলাদেশের জন্য করুন। প্রতিদিন অল্প অল্প একটু একটু করে বাংলাদেশের জন্য যদি করেন, সেটি একটা সময় সমীকরণে বিশাল অঙ্কে যোগ হবে এবং তখন আপনি জিতে যাবেন। আর আপনি জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। একদম। এবং এই কিছু করবার যে প্রয়াস, সেখানে মনে হতে পারে আমি বা কেন, বা আমার একলার করাতে কি বা যায় আসে, কিন্তু যখন আমি আপনি সবাই মিলে একে একে 2, 4, 10 এবং শত শত হয়ে যাব, তখন আসলে দেখবেন এটার যে ফল সেটা আমরা পাবো, এবং আমরা পুরো দেশ জুড়েই পাবো। একদমই। শেষ করবো ফারজানা। দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ, পাগল বিন ভালো কেঠা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ, দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ, পাগল বিন ভালো কেঠা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। কেউ বা রূপে, কেউ বা রসে, কেউ বা পাগল ভালো বেশে। কেউ বা রূপে, কেউ বা রসে, কেউ বা পাগল ভালো বেশে। তুচ্ছ করি আসল নকল, তুচ্ছ করি আসল নকল, সমান সকল তিতা মিঠা। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা। পাগল পাগল